সবসময় নয়, প্রায়ই এখানে থাকা হয়। এমনি সময় ঢাকাতে থাকে, যখনই জরুরি তলব পায় তখনই এখানে আসে। এই ফ্ল্যাটটা পেতেও কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। কোনো বাড়িওয়ালা বেচারাদের ভাষা ভাড়া দেবে না, কেননা তারা সকলেই সচেতন বাবা, তাদের সকলেরই কন্যা সন্তান আছে। এই বাড়িওয়ালারও রয়েছে 4 কন্যা সন্তান, কিন্তু বাড়িওয়ালা পুরনো চিন্তা ভাবনার লোক। তার কাছে টাকা ম্যাটার করে, ব্যাচেলার না বিবাহিতা সেটা ম্যাটার করে না। যার ফলস্বরূপ বাড়িওয়ালার সেজো মেয়ে, 3 জনের মাঝে বসা ফর্সা গড়নের দুরন্ত মেধার অধিকারী তালহার গার্লফ্রেন্ড, মেজো মেয়ে মইনের গার্লফ্রেন্ড। কয়েকদিন যাবৎ বাড়িওয়ালার ছোট মেয়ের সাথে হৃদয়নের বেশ ভাব নজরে আসছে। আজ রাতেই তারা ঢাকা থেকে বান্দরবান এসেছে দর্পণের জরুরি তলবে। দর্পণ ঢাকায় কর্মরত অবস্থায় এই 3 জনের সাথে পরিচয় হয়। সেমিস্টার ফি পরিশোধ করার লাস্ট ডেট। সেমিস্টার ফি পরিশোধ করতে না পারায় ভবঘুরে টঙের দোকানে এসে বসেছিল তারা। চোখে মুখে হতাশা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল কিভাবে শোধ করবে সেমিস্টার ফি। তখন ওই এলাকাটাতে অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর লোকেরা তদারকি করছিল। তখনই প্রযুক্তিগত এক সমস্যার সৃষ্টি হয় দর্পণের নেটওয়ার্ক সিস্টেমে, যা ওই 3 জন খুব ইজিলি সলভ করে দেয় দর্পণকে। পরবর্তীতে তাদের আর কোনোদিন সেমিস্টার ফির টেনশনে ভবঘুরে ঘুরতে হয়নি। সেই থেকে তারা সামরিক বাহিনীর হয়েই কাজ করে। তাদের একটা প্রফেশনাল নাম রয়েছে, হোয়াইট হ্যাট হ্যাকার্স। প্রায় 1 ঘন্টা বাদ তালহা একটা প্রিন্টেড কাগজ দর্পণের দিকে এগিয়ে দিল। 2টো নাম্বারের মালিক একজনই দাদা। রেজিস্ট্রেশন করার নাম হচ্ছে সাইফ চৌধুরী, ফাউন্ডার অফ আশা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর এই সিমের রেজিস্ট্রেশন করা হয়েছে আপনাকে SMS পাঠানোর ঠিক 1 ঘন্টা আগে। এরপরে আর কখনো নাম্বারটি ব্যবহার করা হয়নি। আরেকবার ব্যবহার করা হয়েছে আজ ভোর 4:49-এ। আপনার ফোনে আজকের মেসেজটা এসেছে ঠিক 4:49-এ। আশা করি আপনার কাজ হয়েছে। দর্পণের অষ্টপুটে স্মিত হাসির দেখা মিলল। সে মাথা নেড়ে তালহাকে সায় জানায়। তার প্রথমেই সন্দেহ হয়েছে এটা সাইফ চৌধুরী হবে। তার ক্ষমতাকে টালতে পারবে এই ক্ষমতা বর্তমান সেনাপ্রধান ছাড়া আর কারোই নেই। বর্তমান সেনাপ্রধান তাকে বাধা প্রদান করবে না। বাকি রইল আশফাক আহমেদ, যার মুখ নিঃসৃত একটা কমান্ড এখনো সকল সেনা কর্মকর্তা মানতে বাধ্য। এতটাই পাকাপোক্ত অবস্থান তার বাংলাদেশ সামরিক বাহিনীতে। সে কাগজটি নথিপত্রের মধ্যে রেখে তালহা আর মইনের উদ্দেশ্যে বলে, তোমাদের দুজনের কম্পিউটারের বেহাল অবস্থা, এটা বদলাচ্ছ না কেন? তালহা প্রকার হেসে বলে, এটা লাকি চার্ম দাদা, এখনও ভালো সার্ভিস দেয়, কাজ করে শান্তি পাই। তবুও রাষ্ট্রীয় কাজে যুক্ত হলে তোমায় সবকিছু নিট অ্যান্ড ক্লিন, যান্ত্রিক ত্রুটিহীন রাখতে হবে। নতুন ভার্সন নিয়ে নাও দুজনে, কাল সকালে আমি পেমেন্ট করে দেব। আপনার থেকে পারিশ্রমিক নেব এটা ভাবলেন কি করে? তালহা কপট রাগ দেখিয়ে বলে, যখন থেকে সক্ষম হয়েছে তখন থেকেই তারা দর্পণ থেকে পারিশ্রমিক নিতে চায় না, কিন্তু দর্পণ যেন সকলের কথার ঊর্ধ্বে। দর্পণের ভাবভঙ্গি গম্ভীর হয়, গমগমে স্বরে বলে, নিজের ট্যালেন্ট, ব্রেইনকে সম্মান করতে শেখো। এটা অনেক মূল্যবান। কেউ তোমার এই মূল্যবান সম্পদকে বিনামূল্যে ব্যবহার করবে সেই সুযোগ কখনোই কাউকে দেবে না। তাহলে তোমার এই ট্যালেন্ট, মেধাকে তুচ্ছ করা হবে। তাদের কাছে তোমার এবং তোমার মেধার কোনো মূল্যই থাকবে না। তালহা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায়। দাদার সাথে তারা কখনোই পেরে ওঠে না। রিদওয়ান মুখ ছোট করে তাকায় দর্পণের দিকে, নাটকীয় ন্যাকা সুরে বলল। দর্পণ সরু দৃষ্টি নিক্ষেপ করলো রিদওয়ানের দিকে। রিদওয়ান অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পরক্ষণেই আলতো হেসে রিদওয়ানের চুলগুলো এলোমেলো করে দিল বাঁ হাতে। মৃদু কণ্ঠে বলল, তিনজনে তিনটে নিয়ে নিস, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। রিদওয়ান হৈ হৈ করে উঠল। তার গিফট নিতে খুব ভালো লাগে। দর্পণের কাছ থেকে নিতে আরো বেশি ভালো লাগে। কখনো কোনো কিছু নিয়ে বাধা দেয় না। নিজ ভাইয়ের মতো শখে আহ্লাদে অধিকার খাটিয়ে আবদার করা যায়। অজানা কারণে আশরাফ ছোটবেলা থেকে সাধারণ বাচ্চাদের মতো বড় হয়েছে। একজন ফিউচার আর্মি ম্যান হিসেবে কখনোই তাকে ট্রেন করা হয়নি। তাই মারামারি কাটাকাটি নামক শব্দগুলো তার হিস্ট্রিতে নেই। তবে দু একটা চড়থাপ্পড়ের রেকর্ড আছে। সিয়াসা ছোটবেলায় স্কুলে গেলে সহপাঠী একটা বাচ্চা তাকে ভয় দেখাতো, মারতো। সে বাসায় এসে অনেক কান্নাকাটি করতো স্কুলে যাবে না বলে। সেবার প্রথম আশরাফ ওই বাচ্চাটার গায়ে হাত তুলেছিল। তার ভাগ্নির সাথে নো কম্প্রোমাইজ। পরবর্তীতে অনুতপ্তও হয়েছিল সেই কাজের জন্য। সে যদি তার ভাগ্নি হয় তাহলে ওই মেয়েটাও তো তার ভাগ্নি, অবশ্য সেও আদরের। এই বিষয়টা সিয়াসা উপলব্ধি করতে পেরে মামাকে দিয়ে সরি বলিয়েছে মেয়েটার কাছে। সেই মেয়েটাও হলো নৌমিতা, যে এখন সিয়াসার প্রাণপ্রিয় বান্ধবী। তারপর থেকে এমন ঘটনা বিরল।
তবে গতকাল সে ওই আগন্তুকের কথাগুলো শুনেছে, তার মধ্যে গা শিউরে ওঠা সেই বাক্যটি, যার জন্য সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এতদিন সে আশাকে ছবিতে দেখেছে, বাস্তবে তার মায়ের থেকেও সুন্দরী। তার মানে সে আশাকেও চেনে এবং সে আশার উপরও নজর রাখে। ভয় দানা বাঁধে মনে, তাই তো একেবারে নিঃশেষ করে দেয়। তবুও ভয় যেন থেকেই যায়। এর পেছনে যারা আছে তারা যদি এবার ক্ষিপ্ত হয়ে শিয়ার কোনো ক্ষতি করে। পুরোটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সাইফ। মাথাটা ছিঁড়ে যাচ্ছে চিন্তায়। বিছানায় চোখ বন্ধ করে ঝিমুনি দিয়ে শুয়ে আছে আশরাফ। ঘুম না হলেও চোখ বুজে আছে। আপাতত একটু হ্যাং আউটের প্রয়োজন। শাড়ির আঁচলে মুখ মুছে মিনময়ী ভয়ার্ত মুখশ্রীতে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকি দেয়। ঘরের নিস্তব্ধতা ভেঙে এসির শাসা শব্দ ভেসে বেড়াচ্ছে। সব পর্দাগুলো দেয়া, ড্রিম লাইট, এসি, ফ্যান এখনো চলছে। তার মানে আশরাফ এখনো ঘুমিয়ে আছে। সে তড়িঘড়ি করে ঘরে ঢুকে গেল, পা টিপে টিপে। লোকটা সব কথা উল্টাপাল্টা বেহুদা কথা, একটাও তার মানতে ইচ্ছে করে না। বললেই হলো নাকি তাকে রোজ সকালে ঘুম থেকে উঠিয়ে তার সামনে শাড়ি পরতে হবে? পরবে না। তাই তো ভোরের দিকে যখন আশরাফ ঘুমিয়েছিল তখনই সে চুপচাপ শাড়ি পরে বেরিয়ে গেছে। সে পা চালায়, হাতে নড়বড়ে চায়ের কাপ। চা বলতে কষ্ট হচ্ছে মিনময়ীর, দুধ বলতে ইচ্ছে করছে, কিন্তু চা পাতার কারণে বলতে পারছে না। এই এক কাপ চায়ে যত দুধ চিনি রয়েছে তা দিয়ে তাদের ঘরে সকলে মিলে 3 দিন দুধ চা খেতে পারবে। যদিও একটু পানি পানি হবে, সেটা কোনো ব্যাপার না, দুধ চায়ের রং আসলেই হবে। সে অতি সাবধানে চায়ের কাপটা রেখে ঘর থেকে বের হতেই যায়, কিন্তু ষাঁড় গরুর চিৎকারে বুকের ভেতরে চেপে রাখা আতঙ্ক নাড়াচাড়া দিয়ে উঠতেই সে চমকে ওঠে। এই মেয়ে দাঁড়াও। মিনময়ী ভয়ার্ত চোখে আশরাফের এলোমেলো মুখের দিকে তাকায়। তার দিকে তাকিয়ে আছে আশরাফ, তবে মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর। তুমি আমাকে ইগনোর করলে কেন? মিনময়ী শুকনো ঢোক গিলে বলল, কই না তো, আমি কাজ করছিলাম তাই তাড়াতাড়ি হাঁটছিলাম। আশরাফ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো মিনময়ীর দিকে। কাঁথা সরিয়ে বিছানা থেকে নেমে সোজা দরজার কাছে মেয়েটার সামনে চলে গেল। বাঁ হাতে ডোর লক করতেই তার চোখে পানি আসার উপক্রম। এ লোক পেলেই তাকে খপ করে ধরে আর ধমকায়। তোমার কত বড় সাহস! আমার ঘরে খাচ্ছ, পড়ছো, আমার বুকে ঘুমিয়ে আমায় ইগনোর করো। তোমার এই ছোট্ট ইঁদুর ছানার কলিজাটা এত সাহস আসে কোত্থেকে? মিনময়ীর গায়ে বাঁধে আশরাফের কথা। সে গম্ভীর থমথমে মুখে তারা কথা বলে বসে। আমি কি ইচ্ছে করে আপনার ঘরে থাকছি পড়ছি? পরিস্থিতির কারণে বাধ্য হয়ে থাকছি, নয়তো আমার কোনো শখ নেই কারো ঘরে উড়ে এসে জুড়ে বসার। আর আমি ইচ্ছে করে আপনার বুকে ঘুমাই না। আশরাফের নেত্রদয় বৃহৎ আকার ধারণ করলো। সঙ্গে সঙ্গে কথার মারপ্যাচ করে বলল, এই তো মনের কথা বেরিয়ে এসেছে। তুমি তো বাধ্য হয়ে থাকছো এখানে আমার সাথে। আমি তো বুড়ো, আমার সাথে থাকতে তোমার রুচিতে বাধে। তোমার তো প্রয়োজন কচি জোয়ান ছেলে। আপনি অনেক কথা পেঁচাতে জানেন, আমি সব কখন বললাম? আপনি কথায় কথায় থাকা খাওয়ার খোটা দেন, তাই তো বলেছি যে আমি বাধ্য হয়ে থাকছি। মিনময়ী চঞ্চল কণ্ঠে বলল, তুমি কি ভেবে বলছো সেটা আমায় বলে আর বোঝাতে হবে না। যে মেয়ে বিয়ের রাতে নিজের স্বামীকে বুড়ো বলে, তার মনে কি চলে তা আমার জানা আছে। আমি বুড়ো, তাই তো আমায় ইগনোর করা হয়। আমি বুঝি না ভেবেছো? অনেক হয়েছে নেংটি ইঁদুর ছানা, আমার ঘর থেকে আমায় অপমান করা। আমি আর বরদাস্ত করব না। এই নেংটি ইঁদুর ছানাকে যে কটা মিলে আমার গলায় ঝুরিয়েছে, সব কটাকে জবাবদিহিতা করতে হবে। আশরাফ মেয়েকে তেজ দেখিয়ে বলল। সহসা মিনময়ী ভীত হলো। তার বাবাকে জবাবদিহিতা করতে হলে বাবা যে অনেক কষ্ট পাবে। তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, বাবা যে আর সহ্য করতে পারবে না। আপার শ্বশুরবাড়ির লোকেরাও কম কটু কথা শোনায় না। প্রায় আপারা আর বাবাকে কান্না করতে দেখতো। চোখ দুটো টলমল করে উঠল। একটু আগের কথার তেজ হারিয়ে গেল। মাথা নত করে বলল, বাবাকে কেন জবাবদিহিতা করতে হবে? করব না? এমন একটা মেয়ে বিয়ে কেন দিতে গিয়েছে, আর আমার গলায় বা ঝুলিয়েছে কেন? যে মেয়ে কিনা স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীকে বুড়ো বলে, স্বামীকে অবহেলা করে, ভালোবাসে না। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলতে বলতে মেয়েটার একদম সন্নিকটে চলে আসে আশরাফ। মিনময়ী অনুরোধের কণ্ঠে মিনমিন করে বলল, বাবাকে এসব কথা বলবেন না, সে অনেক কষ্ট পাবে এসব কথা বললে। বাবার কোনো দোষ নেই, আমি আর এমন কোনো কাজ করব না। কেন বলবো না? তুমি করতে পারো আর আমি বলতে পারবো না? একজন স্ত্রীর যা যা দায়িত্ব পালন করতে হয় তা কি তুমি করো? প্রত্যেক স্ত্রী রোজ সকালে স্বামীর গালে চুমু দিয়ে ঘুম থেকে ওঠায়, স্বামীর জামা কাপড় গুছিয়ে দেয়, অফিসে যাওয়ার সময় তাকে তৈরি করতে সাহায্য করে, স্বামী কাছ থেকে ফিরলে তাকে ওই শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়, আদর করে দিতে হয়, নিজ হাতে খাবার খাইয়ে দিতে হয়।
স্বামীর আশেপাশে ঘুরঘুর করে, স্বামী স্ত্রী একসাথে গোসল করে, এক পাতে ভাত খায়, এগুলো কি তুমি করো? করো না তো? না না, আর সহ্য করব না আমি। অনেক অপমান সহ্য করেছি, আর না। এবার আমি সালিশ ব্যবস্থা না করে চুপ বসবো না। আশরাফ জেদি গলায় বলল। সহসা মিনময়ী টলমলে আঁখি অশ্রু ছেড়ে দেয়, ফুপিয়ে কেঁদে ওঠে। তার কারণে ভরা সমাজে বাবা মায়ের শিক্ষায় প্রশ্ন উঠলে বাবা মা মরে যাবে, তাদের মাঝে আর শক্তি নেই। আশরাফ দৃষ্টি কণ্ঠ শীতল করে মেয়েটার কান্নারত মুখে দেখে। এতক্ষণ মজার ছলে মেয়েটাকে ভয় দেখাচ্ছিল, বুঝতে পারেনি কেঁদে দিবে। মিনময়ী কাঁদতে কাঁদতে বলল। আমি কি বলেছি আমি এগুলো করব না? করবে কখন বলেছো? মিনময়ী দৃষ্টি নত করে খানিক বাদে ফের হেঁচকি তুলতে তুলতে বলল। এখন থেকে করব। কি করবে? স্ত্রীর দায়িত্ব পালন করব। ও তাই? তুমি কি ভেবেছো তুমি দয়া দেখিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করবে আর আমি তোমার দয়া হাত পেতে নেব? এই আশরাফ আহমেদের 3 দিন এতটা খারাপ আসেনি যে তোমার মতো নেংটি ইঁদুর ছানার দয়া নিতে হবে। আশরাফ খেকিয়ে উঠে বলল। মিনময়ী অবুঝ নেত্রে তাকায় আশরাফের দিকে, চোখ দিয়ে এখনো পানি গড়াচ্ছে। ফ্যাসফ্যাসে গলায় বলল। আপনি তো মাত্র বললেন এসব করতে হবে। হবে, কিন্তু সেটা ভালোবেসে করতে হবে, বাধ্য হয়ে কিংবা দয়া দেখিয়ে নয়। ঠিক আছে, কি ঠিক আছে? ভালোবেসে করব। বা হাতে অশ্রু মুছতে মুছতে বলল মিনময়ী। আশরাফের এতেও সমস্যা, খেকিয়ে উঠে বলল। ভালোবাসা বুঝি এত তাড়াতাড়ি হয়ে যায়? মিনময়ী এবার অতিষ্ঠ গলায় বলল। তাহলে কি করব এখন? ভালোবেসে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। তার জন্য কি করতে হবে? চুমু খেতে হবে, আর নিয়ম করে যা যা বললাম সব দায়িত্ব পালন করতে হবে। কি? মিনময়ী অবুঝ কণ্ঠে জিজ্ঞাসা করে। কি না হ্যাঁ বলো। রোজ সকাল বিকেলে নিয়ম করে চুমু খাবে, তাহলে ভালোবাসা হয়ে যাবে। নাও এখন থেকে শুরু করো, তাহলে আজ থেকে স্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করে দিতে পারবে। আশরাফ মুখ এগিয়ে দিয়ে বলে। মিনময়ী চোখ মুখ বিকৃত করে দেখে যাচ্ছে অদ্ভুত লোকটিকে। লোকটির কথার কোনো আগাগোড়া নেই, পুরোটাই বিভ্রান্তিকর। মিনময়ীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফে তেতে উঠল। কি হলো, দিচ্ছ না কেন? রুচিতে পাচ্ছে? অস্বস্তি হচ্ছে? এত বড় অপমান! আমি আজকেই সালিশ ব্যবস্থা করব। এই দুলা ভাই! বলে আশরাফ চেঁচিয়ে সাইফকে ডাকতে লাগলো। মিনময়ী লাফিয়ে উঠে আশরাফের হাত টেনে ধরে। দেব না কখন বলেছি? দেব তো। তাহলে ঝিমুনি দিয়ে দাঁড়িয়ে আছিলে কেন? খবরদার নেংটি ইঁদুর ছানা, আমি চুমু দিতে বললে কখনো ঝিমুকে দিয়ে বসবে না। বলবো আর ফটাফট চুমু খাবে, নয়তো আমি এবার সালিশ ব্যবস্থা করেই ছাড়বো। মিনময়ী ভালো করে চোখের পানি মুছে আশরাফের কাছে এগিয়ে গেল। আশরাফ শটান হয়ে দাঁড়িয়ে আছে। মিনময়ী ইতস্তত করে বলল। একটু মাথা নামিয়ে আনুন। আশরাফ চুপচাপ মাথা নুইয়ে নিল, গমগমে স্বরে বলল। কিভাবে চুমু খেতে হয় মনে আছে তো? মিনময়ী ধীরে মাথা নাড়ায়। আছে। বলো তো। মিনময়ী মুখস্থ বিদ্যা উগরে দেওয়ার মতো করে বলল। কাপাকাপি করা যাবে না, চোখ মুখ কুঁচকানো যাবে না, এক হাত দূরে বসে চুমু খাওয়া যাবে না, গলা জড়িয়ে ধরে চুমু খেতে হবে, সময় নিয়ে চুমু খেতে হবে। আশরাফ ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে, আবারও গম্ভীর মুখ বানিয়ে বলল। এই তো গুড, সবসময় মনে থাকে যেন। এখন শুরু করো। জড়তা, ইতস্ততা, সংকোচ বোধ নিয়ে মিনময়ী এগিয়ে গেল। চিকন রুগ্ন হাতটিতে পুরুষালী গলদেশ আঁকড়ে ধরতে দুটো বলিষ্ঠ হাত কোমর জড়িয়ে নিল। কেঁপে উঠলেই সতর্ক বার্তা আসে। কাপাকাপি করা যাবে না। আলতো শুকনো স্পর্শে একে একে ললাটে চর্ম ছুঁয়ে গেল নরমষ্টদয়। বদ্ধ নেত্রের উপরিভাগ, নাকের ডগা সহ খোঁচা খোঁচা দাঁড়িয়ে যুক্ত 2 গাল। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পেরে মিনময় জোর খাটিয়ে বের হয়ে আসতে চায় আশরাফের বাঁধন থেকে। বদ্ধ নেত্রের পুরুষটি তৎক্ষণাৎ বাদ সাধল যথাযথ যুক্তি দেখিয়ে। চুমু আর ঠোঁট হলো একে অপরের পরিপূরক। চুমু ছাড়া ঠোঁট হয় না, ঠোঁট ছাড়া চুমু হয় না। চুমুর উৎপত্তি স্থল হচ্ছে ঠোঁট। তুমি এত গাদ্দার কি করে হতে পারো? চুমুর উৎপত্তি স্থলকে ভুলে গিয়ে? তোমার তো সবার আগে ঠোঁটে চুমু খাওয়া দরকার ছিল। তোমার উচিত চুমুর উৎপত্তি স্থল হিসেবে প্রতিদিন ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, টানা 5 মিনিট ধরে আমায় চুমু খেয়ে, বুঝলে? এখন ঠোঁটে চুমু খাও, নয়তো গাদ্দারি হয়ে যাবে ঠোঁটের সাথে। কাম অন, ফাস্ট। মিনময়ী হাঁ করে তাকিয়ে রইল আশরাফের দিকে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। আশরাফের পেট ফাটা হাসি আসছে মিনময়ীর আলো ভোলা মুখ দেখে। গম্ভীর মুখশ্রী বহাল রেখে সে ডান হাতে মেদহীন গাল দুটো চেপে
শব্দ করে দুটো চুমু খেলো পাতলা নরম ওষ্ঠে। টলমলে আখিদয় তখন নজর চুরি করে নিয়েছে সম্মুখের নির্লজ্জ আখিদয় থেকে। মাদকতায় আচ্ছন্ন নয়নে আশরাফ শুষে নিচ্ছে স্ত্রীর লাজুক মুখশ্রীর সৌন্দর্য। হ্যাং আউট করার ভালো এক উপায় পেয়েছে। সিক্ত লালষ্টদয় তিত্তির করে কাঁপছে, কাঁপছে বদনও। মিন্ময়ে নুয়ে পড়া দেহটাকে টেনে হিঁচড়ে জোরপূর্বক বসিয়ে রেখেছে আশরাফ। একটা চুমু খেলে আগামী 10 মিনিট মরার মতো পড়ে থাকবে। কাঁপতে কাঁপতে ভূমিকম্প বইয়ে দিবে, কান্না করবে দুর্বল দেহ, ভর ছেড়ে দেয় যত সব দুর্বলতা রুগ্নতা তার সাথেই। কই ঘরের কাজ করার সময় তো এত সব কিছু থাকে না, তখন তো মা দশা বোঝার মতো ছুটাছুটি করে কাজ করে। আর তাছাড়া থাকবেই বা কিভাবে, সে তো বুড়ো, তার সাথে সংসার করা যাবে না, রুচিতে বোধে বাঁধে, তার ছোঁয়ায় অস্বস্তি হয়। না না, এত অপমান সহ্য করার মতো না। সে হুলো বেড়াল হয়ে যদি নেংটি ইঁদুরকে সঠিক পথে না আনতে পারে, তবে কিসের হুলো বেড়াল হলো সে? তার তো কোনো মান সম্মানই রইল না। বিছানার উপর বসে আছে মিন্ময়ী, কম্পিত হাতে একটা কলম, কোলের উপর নোটবুক। মাঝে মধ্যে নাক টেনে উঠছে, ঘন পল্লব নোনা জলে টইটুম্বুর। নত মস্তিষ্ক জাগিয়ে আর চোখের সামনে তাকালেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আশরাফের রাগের দৃষ্টি নজরে আসে। সাথে সাথে সে চোখ সরিয়ে নেয়। এতক্ষণ ধমকে বকাবকি করে সকল স্ত্রীর দায়িত্ব নোটবুকে লিখিয়েছে তাকে নিয়ে, দিয়ে যেন কোনো ভুলে না যায়। তার ভাবনার মাঝেই ফের গম্ভীর আওয়াজ, শব্দের বাণ ছুঁড়ে মারে মিন্ময়ের দিকে। শোনো ইঁদুর ছানা, আজকে আমি তোমার শেষবারের মতো সাবধান করছি। আজ থেকে যদি ঠিকমতো এই দায়িত্ব পালন না করো, সারাদিন আমায় অবহেলা করো, চুমু খেতে গেলে কাঁপাকাঁপি করে অজ্ঞান হয়ে যাও, তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। এবার আমি সালিশ ব্যবস্থা করেই ছাড়বো। মিন্ময় চুপচাপ ঘাড় নেড়ে সায় জানালো। ঘাড় কেন নাড়ছো? মুখ নেই? মুখে বলতে পারো না? আশরাফ খেকিয়ে উঠল। মিন্ময় টলমলে আঁখি তুলে কান্নারত গলায় বলল, বলেছি তো আর এমন করব না কখনো। মনে থাকে যেন। আমার যেন বলে দেয়া না লাগে। ঠিক সময় মতো স্ত্রীর সব দায়িত্ব পালন হওয়া চাই, না হলে কিন্তু আমি সালিশ ব্যবস্থা করব। আচ্ছা। অত্যন্ত ক্ষীণ আওয়াজে বলা কথাটাতে আশরাফ আবারও খেপে গেল। জোরে কথা বলবে, আমার সাথে মিনমিন করবে না। যা বলবো তা ফটাফট করে ফেলবে, একটুও ন্যাকামো করবে না। মিন্ময়ী শব্দ করে কেঁদে উঠল এবার। এ কেমন লোকের সাথে তার বিয়ে দিল বাবা? লোকটা যে প্রচুর রক্তেরা খেচড়া লোক, কথায় কথায় দোষ ধরবে। মিন্ময়ের কান্নায় আশরাফ দ্বিগুণ গর্জে ধমকে উঠল। এই মেয়ে, একটুও কাঁদবে না। ঘরের কাজ করার সময় তো নাকে চোখে এত পানি থাকে না। আমার সামনে যত আদিক্ষেতা, বেশি ছাড় দিয়ে ফেলেছি কিনা? এখন থেকে কোনো ছাড় নেই। একটা স্ত্রীর দায়িত্ব যদি মিস হয়েছে তাহলে তো বোঝো। আশরাফের ধমকে মিন্ময়ী তাড়াতাড়ি নাক চোখ মুছতে লাগলো শাড়ি আঁচল দিয়ে। আশরাফ মুখ বিকৃত করে ছিছি বলে উঠল। ইউ, ছি ছি, তুমি কি আমার টাকা বাজাচ্ছ টিস্যু ব্যবহার না করে? নাকি আমি শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিতে বলেছি বলে তুমি আঁচলটা কি নষ্ট করে দিলে? কোনটা তাড়াতাড়ি বলো। তোমার একটা হেস্ত নেস্ত না করলেই না। আমি বুড়ো বলে নিজের আঁচল দিয়ে আমার সেবা যত্ন করা যাবে না, তাই এই ফোন দিই। মিন্ময়ের কান্না থেমে যায়, অবাক পানে তাকায় আশরাফের দিকে। একটা মানুষ এত ধানে চালে কিভাবে পেঁচাতে পারে? সে আঁচল ছেড়ে অতিষ্ঠ হয়ে কান্নারত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ করুন, যা হেনস্থা করার করুন। আপনার মতো পাগল লোকের সাথে থাকলে আমি না কোনদিন পাগল হয়ে যাব। বলে অসহায় বোধ করলো মিন্ময় আশরাফের ক্রুদ্ধ দৃষ্টি দেখে। এই ষাঁড় গরু নিশ্চিত আবারও খেপেছে। উগ্র চিত্তে হাতের তোয়ালেটা ছুঁড়ে মারলো বিছানায় আশরাফ। এই এক ঝাটকায় মেয়েটাকে বিছানায় ফেলে গাল দুটো চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমি পাগল, আমি বুড়ো, আর কিছু বাকি আছে আমি অপমান করার জন্য? আরো কত দয়া দেখাবো তোমার উপর বলো তো? এবার তো দেখছি সালিশ ব্যবস্থা করিয়েই ছাড়বে তুমি। মিন্ময়ী অসহায় বোধ করলো। কেন এই ষাঁড় গরুর সাথে মুখ চালাতে যায়? ভুলে বলেছি, আর বলবো না। এবারের মতো ছেড়ে দিন। অকপটে ভুল স্বীকার করে নিতে পটু মিন্ময়। এই বৈশিষ্ট্যতার সাথে আশরাফ পরিচিত, তাই তো মাথা ঘামায় না এটা নিয়ে। সে নিজ কথায় আটকে আছে। ভেবে দেখো তো, তোমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে যদি তোমার বাবাকে জিজ্ঞেস করা হয় তুমি তোমার স্বামীকে বুড়ো বলেছো, এখন আবার পাগল বলছো, তখন তার কেমন লাগবে? শান্ত স্বরে বলল আশরাফ। অতি নিকটে রুগ্ন মেয়েটার চোখে মুখে তখন অন্ধকার অনুতপ্ততা। উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ল আরো প্রবল বেগে মেয়েটার চোখে মুখে। বদ্ধ নেত্রে এগিয়ে আসা আশরাফের নাকঠোঁট তখনই ছুঁয়ে যাচ্ছে মেয়েটার গালে। মেধির নরম ত্বকের গালটাতে রুক্ষ দাড়িযুক্ত গালটা ক্ষিপ্ত চিত্তে ঘেঁষে দিল। মিন্ময় আর্তনাদ করে উঠল। আশরাফ গা ছাড়া দিয়ে নেমে যায় মিন্ময়ের হাতের নোটবুকটা নিয়ে।
সেটাতে অর্ধপ্রান্ত একবার চোখ বুলিয়ে বলল, 1 নম্বরটা কালকে থেকে শুরু করবে। আজকে 2 নম্বরের দায়িত্বটা দিয়ে শুরু করবে। একটু পর আমি অফিসে যাব। অফিসের শার্ট প্যান্ট ওয়ালেট সাজিয়ে রাখবে বিছানায়। আর আমায় তৈরি হতে সাহায্য করবে, বুঝেছো? মিন্ময় ঘাড় নাড়তে গিয়েও নাড়ল না, মুখে বলল। হুম। আশরাফ সরু দৃষ্টিতে মিন্ময়ের হাতে লেখা পর্যবেক্ষণ করে, বিদ্রুপের হাসি নিয়ে বলল, হাতের লেখা তো ভালোই আছে, ভবিষ্যতে ডাক্তার হতে পারবে। মেডিকেল ভর্তি হয়ে যাও। শিয়া সেদিন বলল তোমায় কলেজে ভর্তি করিয়ে দিতে। কতদূর পর্যন্ত পড়েছিলে? অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলাম। বাকি 3 বর্ষেরটা কে দেবে, তোমার স্বামী? মিন্ময়ের কপাল কুঁচকে যায় আশরাফের বেহুদা কথায়। থমথমে গলায় বলল, আব্বার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর পড়তে পারি নাই। কেন? ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল কেন? আব্বার বাড়িতে অনেক কষ্টে টাকা দিতে হতো, সেবার দুলাভাইয়ের ব্যবসায় লস হয়, আব্বা তার দোকান বিক্রি করে দেয়। লস হয়েছে তোমার দুলাভাইয়ের, টাকা তোমার আব্বা কেন দেবে? আশরাফ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো। মিন্ময়ী মলিন কণ্ঠে বলল, টাকা না দিলে দুলাভাই আর তার বাড়ির লোক আপার উপর অত্যাচার করত। সেবার দুলাভাই আপার হাত ভেঙে দিয়েছিল মেরে। ডাক্তার দেখানোর কথা বললে তার শাশুড়ি গরম কড়ায় হাত চেপে ধরেছিল। বলতে বলতে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল মিন্ময়। আশরাফের চেহারা থেকে রসিকতার প্রলেপ সরে যায়, মুখশ্রী থমথমে গম্ভীর হয়ে ওঠে। কান্নারত মেয়েটার দিকে এক পলক তাকিয়ে তার কাছে হেঁটে গেল, মলিনতা দূর করে ফের কণ্ঠে রসিকতা এনে বলল, দেখেছো, সেই তুলনায় তোমার স্বামী কত ভালো। তোমার উচিত আমায় দিনরাত চুমু খাওয়া। মিন্ময়ী কান্নারত চোখ তুলে আর চোখে দেখে নেয় খ্যাচরা লোকটিকে। পরপরই সন্ধিহান কণ্ঠে চপলতার সহিত জিজ্ঞাসা করল, আমি কি পড়াশোনা করতে পারবো? পারবে যদি তুমি চাও। আশরাফ গম্ভীর গলায় বলল। মিন্ময়ের চোখে মুখে খুশির চমক। সে পড়াশোনা করতে পারবে আবার? সে বিশ্বাস করতে পারছে না। তাকে তো বলা হয়েছে বিয়ের পরে মেয়েরা পড়াশোনা করে না, তাদের সংসার করতে হয়। পড়াশোনা করে হাতের 5 পা দেখে ফেললে সে মেয়ের দ্বারা আর নাকি সংসার হয় না, এই ধারণা সে উৎসুক কণ্ঠেই বলল। আমি চাই, পড়তে চাই। চাই বললেই তো হবে না, এর জন্য শর্ত রয়েছে। সেগুলো তো আগে মানতে হবে। মিন্ময়ী হাসি মুখে ঘাড় দুলিয়ে বলে, আমি রাজি সব শর্তে। না শুনেই রাজি? হুম। এটাই বাকি ছিল। আরেকটা সতীন নিয়ে আসছে আমার। যেই বয়সে ছেলেমেয়েদের জন্য স্কুলের সামনে গ্লুকোজের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকার কথা, সেই বয়সে বউয়ের জন্য কলেজের সামনে ফল আর গ্লুকোজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ফল খাও, শক্তি বাড়াও। বউ আবার রুগ্ন, লেদু কিনা। চাঁদ কপাল আমার। হতাশার কণ্ঠে বিলাপ করতে করতে আশরাফ তোয়ালে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেল। তার এই জন্মে আর সংসার করা লাগবে না। 35 বছর বয়সে এসে বউ মানুষ করতে হচ্ছে। ভাবনার বিষয়, সে বাচ্চা মানুষ করবে কবে? মানুষ করার কথাও বাদ দিলাম, বাচ্চা ডাউনলোড করবে কবে? একটু চুমু খেতে গেলে বউ ভূমিকম্প বইয়ে দেয়, হাঁপানি রোগীর মতো আচরণ করে। তার ভবিষ্যৎ তো অন্ধকার আর অন্ধকার। আহারে বেচারা। স্বামীর থেকে ছাড়া পেয়ে মিন্ময়ী ছুটে গেল ঘরের বাকি কাজগুলো করতে। বৃহস্পতিবার আজ, মনি আজ বেলা করে ঘুমোচ্ছে, অসুস্থ হয়তো, তাই তার এত ছোটাছুটি করতে হচ্ছে। নয়তো নাস্তা শিয়াশাই তৈরি করে। মিনি পড়ছে। সে এক ছুটে সাইফের ঘরে চলে গেল। এই বাড়িতে এসেছে থেকে দেখছে সাইফ প্রতি বৃহস্পতিবার চাচির সব পোশাক, ব্যবহৃত জিনিস ধুয়ে মুছে পরিপাটি করে রাখে। তাই সে সাহায্য করতে যাবে। অন্ধকারাচ্ছন্ন ঘর, বিছানায় কেউ নেই। সে ভেতরে ঢুকে গেল। এবারের প্রতিটি কোনায় কোনায় সে নিশ্চোখে চলাফেরা করে, নিঃসংকোচে চলাফেরা করে। এই সুযোগটাও এই বাড়ির লোকেরাই তাকে করে দিয়েছে। শুধু সংকোচ ভয় হয় তার নিজের ঘরে যেতে, ওখানে যে হুলো বেড়াল উৎপেতে থাকে নেংটি ইঁদুরকে খপ করে ধরার জন্য। সাইফ ইতিমধ্যে সব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে ফেলেছে। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে চাচা ওয়াশরুমে। সে চটজলদি ঘরটা গুছিয়ে নিতে লাগলো। বিছানার এলোমেলো কাপড়গুলো গোছাতে গেলে তার ভ্রু কুঁচকে যায়। সাইফের বালিশের কাছে থাকা পোশাকটা দেখে সে দুহাতে চোখের সামনে মেলে ধরলো পোশাকটি। অত্যাধিক পরিমাণে ঢিলে ঢালা একটা ফ্রক। কি করছো মৃন্ময়ী? চিয়াশার ঘুমু ঘুমু কণ্ঠে মিন্ময়ী হকচকিয়ে গিয়ে তার দিকে তাকায়। এলোমেলা ফোলাফোলা মলিন মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। সে মৃদু হেসে হাতের পোশাকটা দেখিয়ে বলে, এটা দুলাভাইয়ের বিছানায় পেলাম। আপার মনে হয় চাচা হয়তো সবসময় সাথে নিয়ে ঘুমায়। চিয়াশা এগিয়ে এসে মিন্ময়ের হাতের পোশাকটা নেড়ে চেড়ে দেখলো। ম্যাটারনিটি ফ্রক, এটা তার মায়ের হয়তো। সে কপাল কুঁচকে বলল, হুম, এটা মাম্মার মনে হয়, কিন্তু আমার জন্মের সময়কার পোশাক পাপা এখনো রেখে দিয়েছে।
তার মধ্যে সাইফ ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হয়। মেয়েদের ঘরে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মিনময়ী হাসি মুখে বলল, কি হয়েছে, তোমরা দুজন এভাবে দাঁড়িয়ে আছো যে? এমনি আপনার ঘরটা গোছাচ্ছিলাম, কিন্তু আপনি তো সব আগে থেকেই করে রেখেছেন। সাইফ হাসি মুখে এগিয়ে আসতে আসতেই বলল, তোমার এখন জীবনের স্বর্ণালী সময়টা আছো। অযথা ঘরের কাজে সময় অতিবাহিত না করে জীবনটাকে উপভোগ করো। এগুলো চিন্তা তোমার করার দরকার নেই। আমি এখনো অনেক শক্তি সামর্থ্যবান আছি, বুঝলে? আপনি তো আমায় নিজের মেয়ে বলেন, তবে মেয়েরা থাকতে আপনি কেন করবেন এগুলো? বাবাদের কাজ করায় মেয়েদের জীবনের স্বর্ণালী সময় কোনো ঘাটতি পড়ে না, বরং আরও পরিপূর্ণ হয়ে ওঠে জীবনের মানে। সাইফের কথায় প্রতিবাদ জানিয়ে বলল মিনময়ী। দেখলে বাচ্চা, আমাদের মিনময়ী একেবারে গিন্নি হয়ে গিয়ে। বলতে গিয়েও বলতে পারল না সাইফ। তার দৃষ্টি থমকায় শিয়াশার হাতের পোশাকটা দেখে। অপ্রস্তুত ভঙ্গিতে টেনে নিল সেটা শিয়াশার হাত থেকে। শিয়াশা খানিক ভরকায়। কি হলো, ওটা নিলে কেন? এটা ওয়াশিং মেশিনে দিতে ভুলে গিয়েছি, দিয়ে আসি। সাইফ অপ্রস্তুত হেসে বলল। শিয়াশার ভ্রু কুঁচকে যায়, কারণ বাবা ওয়াশিং মেশিনে দেবে বলে আবারও কাবারে ঢুকিয়ে রেখেছে ফ্রকটা। সাইফ ফিরে আসলে চোখে বাঁধে মেয়ের এলোমেলো অবস্থা। মুখ চোখ কেমন ফোলা ফোলা লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে মেয়েকে কাছে টেনে নেয়। কি হয়েছে বাচ্চা, চোখ মুখের এই অবস্থা কেন? শরীর বেশি খারাপ লাগছে? গতকাল রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো। খারাপ লাগছে বলে পাপাকে বললে না তো কিছু? মিনময়ও খেয়াল করলো শিয়াশার চোখে মুখে তেমন সতেজতা চপলতা নেই। শিয়াশা মলিন হেসে বাবার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। সাইফ অন্ধকার মুখে মেয়ের মাথায় হাত বুলাতে লাগলো। তেমন কিছু না বাবা, ভালো লাগছিল না, মাথা কেমন ভার হয়ে আছে, তাই তোমার কাছে এসেছিলাম একটু ঘুমোতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। আহ, প্রয়োজন নেই। তোমার বিকেলে ফ্লাইট, অনেক কাজ বাকি, সেগুলো করো। শিয়াশা মৃদু হেসে বলল। আমার কোনো কাজ নেই, তুমি শুয়ে পড়ো। তোমার মামার জামা কাপড়গুলো শুধু ধুয়ে রাখতে হবে, আর কিছু না। বলে মিনময়ের উদ্দেশ্যে বলে। মিনময়ী, তোমার এগুলো আর করার দরকার নেই। তুমি গিয়ে তোমার জাদ্রেল শ্বশুরকে খাবার দাও। সকাল 10টায় তার ওষুধ আছে, খাওয়ার পর ওষুধ না খেলে অসুস্থ হয়ে সেই আমার ঘাড়ে এসেই তাণ্ডব করবে। সাইফের কথায় মিনময়ী খিলখিলে হেসে ওঠে। চাচা আর তার শ্বশুর পায়ে পায়ে ঝগড়া করে সারাদিন। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে সাইফ। বুকের মাঝে রয়েছে আদুরে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তার বেঁচে থাকার কারণ। বাবার বুকে চুপটি করে শুয়ে আছে শিয়াশা। সাইফ অনবরত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমাতে চেয়েও ঘুমাতে পারছে না শিয়াশা। মনের ভেতর দ্বন্দ্ব চলছে। সে চায় বাবাকে দর্পণের ব্যাপারে বলতে, খোলাখুলি আলোচনা করতে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। গতকালকের আশরাফের ওই কথার পর বাবা যদি না মানে তাহলে কি হবে? নিজের সাথে দ্বন্দ্বে পেরে উঠল না শিয়াশা। বাবার বিকালে ফ্লাইট, ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া যেতে হবে 7 দিনের জন্য। এত অল্প সময়ে বাবাকে এমন কথা বলে পরিস্থিতি অস্বাভাবিক করা উচিত হবে না। বাবা ফিরলে তাকে সময় নিয়ে বুঝিয়ে বলবে। আবারও শক্ত করে জড়িয়ে ধরলো বাবাকে। আই উইল মিস ইউ পাপা। সাইফ মলিন হেসে মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে বলল। পাপা, মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি, চোখের পলক পেরিয়ে যাবে সময়। নিজের খেয়াল পাপা, মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি, চোখের পলকে পেরিয়ে যাবে সময়। নিজের খেয়াল রাখবে। গাড়ি ছাড়া কখনো বের হবে না। আর যেদিন হসপিটালে থেকে আসতে দেরি হবে সেদিন আশরাফকে বলবে, সে তোমায় গিয়ে নিয়ে আসবে। আই এম নট এনিমোর আ বেবি। শেষা গম্ভীর গলায় বলল। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো, এখন পাত্র দেখা শুরু করতে হবে। বলে সাইফ আলগোছে হেসে উঠে মেয়ের নাকের ডগা চেপে দিল। সাথে সাথে নাকের ডগা লাল হয়ে উঠল। শিয়াশা কপাল কুঁচকে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে বাবার দিকে। নাক চেপে ধরা তার মোটেই পছন্দ নয়। সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আশরাফ, কোমরে তোয়ালে পেঁচিয়ে রাখা। এছাড়া আদ্যপ্রান্তে কোনো পোশাক নেই দেহে। পুরুষালী হাত দুটো বাড়িয়ে দিতে রুগ্ন হাতটি মনোযোগ সহকারে হাত দুটোতে ময়শ্চারাইজার মাখতে লাগলো। তার বুঝে আসে না ছেলে মানুষের এত ঢং আসে কই থেকে। সে তো সরিষার তেল মেখে বসে থাকে হাত পায়ে, মুখ সব জায়গায়। ময়শ্চারাইজার মাখা শেষ হলে আশরাফ মাথা এগিয়ে দিল। মিনময় নিজের মনের মতো করে কর্নার স্মৃতি করে চুলগুলো সেট করে দেয়। একদম ক্লাস 2তে পড়া বাচ্চাদের মতো হাবাগোবা ভদ্র ছেলে লাগছে আশরাফকে। আয়নায় নিজের এই রূপ দেখে আশরাফ রীতিমতো হাই হুতাশ করে উঠল। তবুও প্রকাশ করছে না কিছু। চুপচাপ দাঁড়িয়ে আছে। পরপরই শার্ট আর টাই এগিয়ে দিল। মিনময়ী শার্টটাও পরিয়ে দিল। তবে বিপত্তি বাদে টাই বাঁধতে গিয়ে সে মিনমিন করে বলে।
আমি টাই বাঁধতে পারি না। আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবেই করবে। আশরাফ নিজের গলার টাই বেঁধে দেখিয়ে দিল কিভাবে টাই পরাতে হয়। দেখানো শেষ হতেই মিন্ময়ী হাসি মুখে বলে, বুঝেছি, আগামীকাল থেকে এভাবে বেঁধে দেবো। আজ তো আপনি নিজেই বেঁধে ফেলেছেন।